সুখের ঠোঁটে খেলা করছে মৃদু হাসি। পরনে প্লাজো, কিঞ্চিত উপরে পা তুলে পুলে ভিজিয়ে নাড়াচাড়া করছে। হাওয়ায় ছেড়ে রাখা চুল উঠছে এলোমেলো। সুখ সময় সময় কানের পিঠে গুজে দিচ্ছে সেসব। তার নজর নিবদ্ধ রয়েছে পায়ের দিকে। পায়ের গোড়ালিতে আটকে থাকা রূপার পায়েল দুটো আকর্ষণীয় দেখাচ্ছে পুলের কালচে সবুজ পানিতে। গালের ডান পাশে কিছু একটা উড়ে আসতেই ধ্যানাচ্যুত হয় রমণীর। চকিতে হাত উঠে এলো গালে। একটা কাগজ। কৌতূহলবশত সেটা চোখের সামনে তুলে ধরে পিটপিট চোখে তাকায় সুখ। যে তোমায় ভালোবাসে তাকে দুঃখ দাও, তাকে দাও গভীর যতনা, দাও তাকে সহস্র বছরের কিছু কথা সংহৃত। পৃষ্ঠায় লেখা প্রতিটি শব্দে নিঃশ্বাস আটকে আসছিল তার। হৃদযন্ত্র ছটফট করছিল তৃষ্ণায়। সুখের শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়, ভেতরটা যেন হু হু করে উঠল। আলগোছে লেখাগুলোর হাত বুলিয়ে দেয় সুখ। এই টানা টানা লেখাগুলো তার খুব চেনা, ভীষণ চেনা। এই দারুণ লেখাগুলোর অনুকরণ করতে সে বারবার চেষ্টা করত একসময়। প্রতিবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিল। সুখ ঘাড় বাঁকিয়ে বর্ণর ব্যালকনির দিকে চাইল। কেউ নেই ওখানে। সুখ পুনরায় লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে লাগলো। এই কথাগুলো কাকে নিয়ে হতে পারে? প্রতিটি কথা তো তার সাথেই মিলে যাচ্ছে। কাগজটা যেভাবে বেখেয়ালে হঠাৎ উড়ে এসেছিল, সেভাবে ছেড়ে দিতে গিয়ে সুখের হাত থমকে যায়। লেখাগুলো নিজের কাছে যত্ন করে গচ্ছিত রাখার ইচ্ছে জাগে। কাগজটি ভাঁজ করে হাতের মুঠোয় পুরে সুখ উঠে দাঁড়ায় স্ত। শরীরে কাঁপুনি অনুভব হয় মৃদু হাড়ে। হৃদয় তখন অশান্ত। এই মুহূর্তে খোলা আকাশের নিচে বসে থাকা দায়। উল্টো পথে পা বাড়াতে গিয়ে তামিজ শিকদারের মুখোমুখি হয়। ভদ্রলোক মেয়ের সঙ্গ দিতে এসেছিলেন। সুখকে উঠে যেতে দেখে সহসা জিজ্ঞেস করলেন, উঠে যাচ্ছ কেন আম্মু? সুখ ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে। এদিক ওদিক নজর ছিটিয়ে নিজেকে ধাতস্থ করে ইশারায় বুঝিয়ে দিল, ব্যাস এমনিতেই। এখানে বসতে আর ভালো লাগছে না। তামিজ শিকদার মেয়ের মাথায় আদরে হাত রাখেন। বললেন মুচকি হেসে, তাহলে রুমে যাও। এলোমেলো পা চালিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সে। ড্রয়িং রুম ভিড়িয়ে আসার সময় হানিফা বেগমের খ্যাটখ্যাট স্বর ভেসে আসে, ওই দামড়ি মাইয়া, এমন কইয়া ধরফরাইয়া কই যাস? গায়ে গত্রে খালি লম্বাই হইছস, এখনো ছোটাছুটি কমে নাই। এসব ঢং দেখার জন্যই এতদিন বাইসা আছি। নজর পায়ের পাতায় নিবদ্ধ রেখে একের পর এক সিঁড়ি পার করছিল সুখ। আশেপাশের কোনো শব্দই তার কানে পৌঁছাতে পারছে না। চোখের তারায় ভাসছে কেবল কাগজের লেখা শব্দগুচ্ছ। চোখ অবনমিত রেখে আনমনে শেষ সিঁড়ি পার করার মুহূর্তে সম্মুখে কিছু একটা ধাক্কা লেগে পেছনে ছিটকে পড়ে সুখ। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে, আ। তার চোখ বন্ধ। বুকের বাপাশে কাঁপতে থাকা যন্ত্রটি এখন আতঙ্কে ধরপড় করছে। টের পেল সে গড়িয়ে পড়েনি ধারালো উঁচু নিচু সিঁড়িতে। পূর্বে একটি শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়েছে তার কোমল হাতের কবজি। সুখ ধীর গতিতে চোখ মেলে। মাথা থেকে সিঁড়ি ছুটে আর কিছুটা দূরত্ব বাকি। আর চোখে নিচে তাকাতেই ভয়ে রুহু কেঁপে উঠল তার। ঢোক গিলে ধীরস্থির উপরে চাইল সুখ। বর্ণ ভাই ঠোঁট এলিয়ে হাসছে। এক হাত জিন্সের পকেটে, অন্য হাতে ধরে আছে তার হাত। সুখ তাকাতেই চোখাচোখি হয়। মৃদু ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল বর্ণ, যা সুখের কানে আতঙ্ক হয়ে বাজল। ছেড়ে দেই। বলার ফাঁকে হাত কিছুটা সামনে বাড়িয়ে দেয় বর্ণ, যার ফলে সুখের শরীর সমেত মাথা আরও খানিকটা পিছিয়ে গেল। সংখ্যায় ভীতিতে কলিজা চলকে ওঠে তার। বর্ণর হাতের তালুতে তখন তার হাতের তালু কঠোর বাঁধনে আবদ্ধ। সুখ বাঁধন আরও দৃঢ় করতে চাইল। ঠোঁটে ধূর্ত হাসি ফুটে উঠল বর্ণর। পুরো তুলে আচমকা হাতের আঙুল সিধে করে ফেলল সে।
বর্তমানে সুখী কেবল আঁকড়ে আছে তার হাত। পুরুষটি সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে বাঁধন। সুখ টের পাচ্ছে হাত পিচ্ছিল হয়ে ধীরে ধীরে বন্যর হাতে গলে আসছে। চোখে আতঙ্কিত নিয়ে ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝায় সুখ। এখন বর্ণনা বাঁচালে নিচ থেকে উঠে যাওয়ার শক্তি তার নেই। শেষ চেষ্টা হিসেবে বর্ণর তর্ণজি আঁকড়ে ধরল সে। তখন তর্জনীতে তর্জনী আটকে পূর্বের ন্যায় দৃঢ় বন্ধনে আবদ্ধ করে নেয় বর্ণ। চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সুখ। বর্ণর চোখে অদ্ভুত শীতলতা, আস্ত একটা সুখের অস্তিত্ব তর্জনীর ভর করায় জিমে গড়া আর হাতের রগ ফুলে ফেঁপে উঠেছে। পেশিবাহুল পাথরের রূপ নিয়েছে যেন। একটা ডিল হয়ে যাক। এই সংকট মুহূর্তে কিসের ডিল? সুখ দাঁতে দাঁত চেপে অপর হাতে বর্ণকে ধরতে চাইলেও ছুঁতে পারল না। বেশি নড়াচড়াও করা যাবে না। সুখ আর চোখে টাইলস বিছানো খুরদার সিঁড়ির দিকে তাকিয়ে মাথা ঝাঁকায়। কি ডিল শুনে দেখা যাক। আমার আশেপাশে আসতে চাস না তো আসিস না, কিন্তু তুই জানিস যে কফিটা রোজ আমি তোর হাতের খাই। অ্যান্ড এই ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। সুখ ফ্যালফ্যাল চোখে তাকায়। আব্বুকে মনে পড়ছে খুব। আব্বু বা কোথায়? আজ থেকে যতবার আমি বাড়ি থাকবো ততবারই আগের মতো কফি দিবি, আর সেটা নিজের হাতে মেক করবি। নির্বিকার ভঙ্গিতে গম্ভীর গলায় শুধালো বর্ণ। মনে হলো আদেশ জারি করল। সুখের অস্থিরতা এক মুহূর্তের জন্য স্থির হয়ে আসে। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল নিজের অবস্থান। মস্তিষ্কে কেবল একটি কথাই বাজছে, ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। সে কি তবে পুরুষটির অল্প বিস্তর অভ্যাসে পরিণত হতে পেরেছে? তার এড়িয়ে চলায় বর্ণ তার শূন্যতা অনুভব করছে মৃদু মন্দ। ঠোঁট টিপে অদৃশ্য হাসল সুখ। বর্ণ সচকিতে হাতের দিকে চাইল। এতক্ষণ বাঁচার জন্য ছটফট করা হাতটা এখন স্বেচ্ছায় আশা ছেড়ে দিয়েছে যেন। আঙুল ছাড়িয়ে নিতে চাইছে মেয়েটা। সে স্বস্তির চোখে সুখের অনুভূতির শূন্য মুখের দিকে চেয়ে দুকদম পিছিয়ে হেঁচকা টানে এক ঝাটকায় সুখকে তুলে নিল। অবিলম্বে সুখ আছড়ে পড়ে তার প্রশস্ত বক্ষস্থলে। ডান হাত গিয়ে ঠেকেছে বর্ণর ঠিক বুকের বাপাশে, যেখানে হৃদস্পন্দন ছন্দ হারিয়েছে এখন। সুখ খামচে ধরে সেথায় জোরে জোরে নিঃশ্বাস টানছে। কপাল বেয়ে ঘাম বেয়ে পড়ছে এক বিন্দু। কম্পমান শরীর। বর্ণ সুখের মুখশ্রী থেকে নজর সরিয়ে ধীরে মাথা নামিয়ে নিজের বুকের দিকে চাইল। সাদা টি শার্ট ভেদ করে বুকের মাংসপেশির নখ বিঁধে যাচ্ছে সুখের। মনে হচ্ছে জায়গাটা ঘুপলে হাতে নিয়ে আসবে এখনই। সুখ দাঁতে দাঁত চেপে আরও জোর খাটিয়ে খামচে ধরল সেখানে। এই বুকে তার একটু ঠাঁই দিলে খুব বেশি ক্ষতি হতো। চোখে চোখ পড়তেই ডোক গিলে সুখ হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আনমনে নজর যায় বর্ণর বুকের বাপাশে। নখের দাগ চেপে গেছে টি শার্টে, সেই দাগের রং লাল রক্ত। সুখ হতবুদ্ধি চোখ বর্ণর দিকে চায়। পুরুষটির নজর শান্ত নেই, কোনো তাড়া নেই, কোনো রাগ অথবা ক্ষোভ। এক ধ্যানে নিজের বক্ষদেশে তাকিয়ে আছে। ভয় পেয়ে যায় সুখ। সে চাহনি এভাবে রক্ত বের হোক। আলতো ছুঁয়ে দিতে হাত বাড়িয়েও আবার গুটিয়ে নিল সে। মুখের অভ্যন্তরে জিভে নেড়েচেড়ে বর্ণ কপাল কুঞ্চিত করে সুখের ভীতু সন্ত্রস্ত চোখে চোখ রাখল। ব্যঙ্গাত্মক সুরে বলল হঠাৎ, বুকের বাপাশে কত নিদারুণভাবে রক্তাক্ত করে দিলি। নাও ফিলিং হ্যাপি। হৃদয়টা ধক করে উঠল সুখের। কেন যেন কান্না পেল হঠাৎ। এক ঝলক চেয়ে মাথা নিচু করে নিল। টি শার্টের উপরিভাগে রক্তের চিহ্ন প্রশস্ত হচ্ছে ধীরে ধীরে। বর্ণর নজর একসময় ফ্লোরে গেল। সুখের খানিক দূরে ভাঁজ করা কাগজটি পড়ে আছে। তার নজর অনুসরণ করে সুখ ডানে তাকাতেই মস্তিষ্ক সজাগ হয়। এখন যদি বর্ণভাই এটা খুলে দেখে, নিশ্চয়ই প্রশ্ন করবে, আমার জিনিস তোর কাছে পৌঁছলো কিভাবে? তখন সে কি জবাব দেবে? তড়িঘড়ি করে সুখ নিচে ঝুঁকে কাগজ কুড়িয়ে তুলে পেছনে লুকিয়ে ফেলে। হাসার চেষ্টা করল। বর্ণর কপালে সন্দেহের রেখা গাঢ় হয়। বুকের বাপাশে হাত ডলতে ডলতে এক পা দুপা এগিয়ে আসে। মেয়েটা যার পরনাই ভয় পেয়ে গেল এভাবে এগোতে দেখে।
অবচেতন মনে সে নিজেও পিছিয়ে যেতে লাগলো। ইট পাথরের আস্তরণের পিঠ ঠেকে যেতেই শ্বাস আটকে স্তব্ধ চিত্রে দাঁড়িয়ে রয় সুখ। বর্ণ দুপাশের দেয়ালে হাত রেখে বন্দি করে নিয়েছে তাকে। চোখ উল্টিয়ে তাকায় রমণী। বর্ণর দৃষ্টি সুখের চোখের মণিতে। ছোট ছোট নেত্র পল্লবে কি যেন খুঁজে ফিরছিল। অতঃপর খানিক ঝুঁকে এসে বলল হুমকি স্বরূপ, হাত বের কর। কে লুকিয়েছিস? সুখ ঠোঁটে ঠোঁট চেপে দুদিকে মাথা ঝাঁকিয়ে কিছু না বোঝায়। বর্ণ এটা শোনার পাত্র নাকি? সে পুনরায় বলল, কি আছে ওতে, দেখা দেখি। মনিদয় এপাশ ওপাশ ঘুরিয়ে এক কাণ্ড ঘটিয়ে ফেলল সুখ। আচমকা নিচে বসে পরপর বর্ণ এবং দেয়ালের মধ্যবিত্ত ফাঁক থেকে হামাগুড়ি দিয়ে গলে একছুটে বেরিয়ে গেল। পিছু ঘুরে একবার তাকিয়ে স্তপায়ে দৌড়ে চলে গেল চোখের অগোচরে। বর্ণ নিজ স্থানে থ মেরে দাঁড়িয়ে রইল। অত্যাধিক বিস্ময়ে জল কষে পড়ার উপক্রম। কিছু সেকেন্ড পার হতেই কপালে তর্জনী ঘষে গরু গুটিয়ে আপনা আপনি বলল সে, এটা কি হলো? বুক কাঁপতে সুখের, গলা শুকিয়ে শরীরে ঘাম ছুটছে। তড়িঘড়ি হাতে সেন্টার টেবিল থেকে পানি নিয়ে ডক করে চুমুকে গ্লাসের জল শেষ করলো। বর্ণের পাশাপাশি বহু হয়েছে, কিন্তু এতটা নিকটবর্তী ইতিপূর্ব গিয়েছে বলে মনে পড়ে না। অন্তঃস্থলের অস্থিরতা কমাতে সুখ রুম জুড়ে পায়চারি শুরু করে। একসময় বেডের কিনারা ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে। কাগজটা আবারও চোখের সামনে মেলে ধরে। 6-এর অধিক বার পরেও চোখ সরাতে পারছে না। চোখ দুটো অনিমেষ স্থির হয়ে আছে বর্ণর উড়িয়ে দেয়া ডায়েরির সেই ছেঁড়া পাতায়। যে তোমায় ভালোবাসে তাকে দুঃখ দাও। হ্যাঁ, সে পেয়েছে দুঃখ। ভেঙে চুরে গুড়িয়েছে অন্তঃস্থল। শত অনিদ্রের রাতে চোখে ঝরেছে অঝরে বৃষ্টি। নিঃশব্দ আর্তনাদ গলাধঃকরণ করে নিতে বারবার হাজারবার। তবে কি বর্ণ এটাই চেয়েছিল? প্রলম্বিত শ্বাস ছেড়ে কাগজটা গুটিয়ে বুকের কাছে দুহাত এনে ফেলল সুখ। মস্তিষ্ক প্রায় নিষ্ক্রিয়। একসময় উঠে গিয়ে স্টাডি টেবিলে চেয়ার টেনে বসল। হাতে কলম তুলে কাগজের উল্টো পিঠে লিখে রাখল, হয়তো এক জনম আফসোস নিয়েই কাটিয়ে দিতে হবে। আপনি ইচ্ছে করেই আমার হননি বর্ণ ভাই। এই মুহূর্তে যদি না সামনের এই ইট কংক্রিটের দেয়াল না থাকতো, তবে নিঃসন্দেহে সুখ দেখতে পেত গুনে গুনে ঠিক 3 দেয়ালের পরে ফাঁকা আদার কক্ষে আসফিয়ান বর্ণ নামক নিষ্ঠুর অন্তরে গড়া পুরুষটির হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চুল খামচে বসে আছে। ক্ষণে ক্ষণে বুকে হাত চেপে হৃদযন্ত্রের ছটফট কমাতে চেষ্টা করছে। পরক্ষণে ব্যর্থ হয়ে বিরক্তিতে দাঁতে দাঁত নিষ্পষিত করে হাত মুঠোবদ্ধ করে সোফার হাতলে ঘুষি বসাচ্ছে। পায়ের সর্বস্ব দিয়ে সোফায় আঘাত করে আয়নার সামনে চলে এলো বর্ণ। বাইরেই বেরোচ্ছিল সে। মাঝপথে বোবা ফুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। কোথায় যাওয়ার উদ্দেশ্য তৈরি হয়েছিল সেটাই মনে পড়ছে না তার এখন। সুখের নখ বিঁধে যাওয়া স্থানে মৃদু চিনচিন করছে, কিন্তু সেই সূক্ষ্ম ব্যথা বর্ণর জিমে গড়া শক্তপোক্ত শরীর কাবু করতে অক্ষম। এক টানে টি-শার্ট শরীর থেকে আলাদা করে ফেলল সে। পরপর ছুঁড়ে মারল দিক শূন্যে। কালো চাদরে আবৃত বেডের কোনায় গিয়ে পড়ল টি-শার্টখানা। হ্যাঁ, কালোই, এটাই তার প্রিয় রং। খুব খেয়াল করলেই পরিলক্ষিত হবে বর্ণর ব্যবহৃত অধিকাংশ জিনিসের রং ডার্ক। উদাম গায়ে আয়নায় নজর রাখে বর্ণ। পারফিউমের মাতাল করা ঘ্রাণে আশপাশ ভরে উঠেছে। বুকে ঘাড়ের উদ্রেক হয়েছে ইতিমধ্য। আশ্চর্য, এমন ঠান্ডা পরিবেশেও ঘামছে কেন শরীর? বর্ণ রিমোট কন্ট্রোল চেপে কক্ষ হালকা আলোকিত করে। অবচেতন মনে হাত বিচরণ করছে বক্ষদেশের ক্ষতস্থানে। প্রথম প্রথম অনাকাঙ্ক্ষিত হলেও শেষের দিকে যে সুখ ইচ্ছে করেই শক্তি প্রয়োগ করেছে বর্ণর তীক্ষ্ণ মস্তিষ্ক তা বুঝে নিতে সময় ব্যয় করেনি। সেও নিশ্চুপ দেখতে চেয়েছিল মেয়েটা কতক্ষণ এভাবে খামচে ধরে রাখতে পারে। 4-4টি নখের চাঁদাকৃত রেখা দেখা যাচ্ছে বা ঘাড়ের তলদেশে।
কালচে নীল রং ধারণ করেছে সব। বিড়ালিনীর নখের প্রশংসা তবে করতেই হচ্ছে এবার। সুখ। দরজায় ঠক ঠক আওয়াজ সমেত নুরার চেঁচামেচিতে ব্যালকনি থেকে চলে এলো সুখ। দরজা মেলে দিতে বুকে হাত গুজে বুড়োকুটি করে সামনে দাঁড়িয়েই রইল অল্পক্ষণ। ভেতরে আসতে বলবে না? রুম এবং ব্যালকনির মধ্যস্থলে অবস্থিত দেয়াল সম কাচের পর্দা গুটিয়ে রাখা বাহিরের আকাশ স্পষ্টই বোঝা যায়। ক্রমশ আঁধারে ঢেকে পড়েছে আকাশ। এখনই সন্ধ্যা নামবে। সুখ সেদিক থেকে নজর ঘুরিয়ে পুনরায় নুরার উৎসুক মুখশ্রীর দিকে তাকালো। আকাশের দিকে ইঙ্গিত দিয়ে বলল, সন্ধ্যা হয়ে আসছে, ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। যাও গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো, আমিও আসছি। মুখ ভেঙায় নুরা। ভেবেছিল এই সুযোগে সুখের রুমে গুজে থাকলে পড়া থেকে কিছু মুহূর্তের জন্য রেহাই পাওয়া যাবে। তার উপর এতগুলো সিঁড়ি চড়তে চড়তে পানির পিপাসা পায়, সাথে কোমর ব্যথা। যদিও লিফটের ব্যবস্থা আছে, কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক সপ্তাহ ধরে তা বন্ধ আছে। এটা না বর্ণ পাঠিয়েছে তোমার জন্য। সুখ ক্ষুদ্র আঘাতে নজর ফেলে। নেল কাটার। সে জানতে চাইল ইশারায়, এটা দিয়ে আমি কি করব? বলেছে তোমার সূচের চেয়েও সুজলো, খুরের চেয়েও ধারালো নখগুলো যেন আগামী 1 ঘন্টার মধ্যেই গোড়া থেকে ছেঁটে ফেলা হয়, যাতে অন্য কারো বুক রক্তাক্ত না হতে পারে। সুখ শঙ্কিত চোখে প্রথমে নিজের নখের দিকে তাকালো আনমনে, অতঃপর ইশারায় কিছু বলতে চেয়ে থেমে গেল। কঠিন শব্দের ইঙ্গিত নুরা বুঝবে না, তাই সে ফোনের কিবোর্ড প্রেস করে লিখল, অসম্ভব, আমার নখ আমার সম্পদ। অন্য কারো কথায় এই সুখ এখন তার প্রভাবিত হয় না বলে দিয়ে এসো তোমার রকস্টারকে। নুরা 3 বার লেখাটি পড়ে আসছিল বলে উল্টো পা ঘুরাতে নিলে সুখ থামিয়ে দেয়। কোথায় যাচ্ছ? নুরা বেশ গম্ভীর সুরে ছটফট গলায় বলে, তোমাকে একটু আগে যা বললাম তা 1 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে মুখস্থ করে এসেছি। এখন তোমার কথাগুলো বর্ণকে বলে আসি, তাড়াতাড়ি, নয়তো ভুলে যাব। সুখ হতভম্ব হয়ে থ মেরে রইল। কথা মুখস্থ করে এসেছে মানে? এই পুরুষ আর কি কি দেখাবে কে জানে। নুরাকে পুনরায় ফিরে আসতে দেখে সুখ প্রশ্নতীত চোখে চাইল। সে কাছাকাছি এসেই বলল, মনে পড়ার ভঙ্গিতে ফিসফিসিয়ে। বর্ণ আরও বলেছে, যদি 1 ঘন্টার মধ্যে নখ ছেঁটে না ফেলো, তবে শাস্তি হিসেবে কড়া রোদে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। তুমি ওই ভীমরুলকে কি করেছ? সুখ দাঁতে দাঁত চাপল। এমনিতেই সময় নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করল, তার উপর শাস্তি দেওয়ার হুমকি। তাচ্ছিল্য হাসল সুখ। তাকে আগের মতো ভেবেছে পুরুষটি, যে বর্ণর পছন্দ মতো নিজেকে সাজাতে গুছাতে 1 পায়ে খাড়া থাকত, তার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করার মাঝে তৃপ্তি খুঁজে নিত। এই সুখ এখন নিজের অভ্যাস পাল্টে নিয়েছে। নির্দয় পুরুষটিই তাকে বাধ্য করেছে, পাল্টাবে নাই বা কেন? ইহজীবনে তার হবে না জেনেও পুরুষটির রঙে নিজেকে রাঙিয়ে ওনার সামনে উপস্থিত হওয়া বোকামি বই আর কি হতে পারে। সুখ দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজে। সে তো দূরেই সরে আসতে চাইছে, কিন্তু মন, মস্তিষ্ক যেন ততই নিদারুণভাবে ধাবিত হচ্ছে বর্ণর প্রতি। কেন, কেন? আর পুরুষটি বা কেমন? বারবার তাকে দুর্বল করে দিতে লাজ লজ্জা আত্মসম্মান পেছনে ঠেলে কাছাকাছি এসে পড়ছে। রাতের খাবার 1 টেবিলে বসেই খাওয়া হয়েছে সকলের। বর্ণ বাদ যায়নি। সুখ চোখ না তুলে টের পেয়েছে লোকটা শৌচালো তীর্যক চোখে 3 বার তাকিয়েছে তার দিকে। তামিল শিকদারের ঘরে গিয়ে তাকে ওষুধ খাইয়ে কিছুক্ষণ পাশে বসল সুখ। ভদ্রলোকের হার্টের অসুখ, নিয়মিত মেডিসিন নিতে হয়। সুখ এই ব্যাপারে খুব সচেতন। বাড়িতে থাকাকালীন সময় রোজ নিজের হাতে আব্বুকে ওষুধ খাইয়ে দেয়। বাহিরে থাকলে ভিডিও কলে ওষুধের হিসাব নিতেও ভুল করে না। রুবাইয়াত এই বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। মেয়ে থাকতে তার আবার কিসের চিন্তা। সুখ বিদায় নিয়ে বেরিয়ে এলো। সাইমা বুয়া আর রামসা তখন ড্রয়িং রুমে, সাথে হানিফা বেগমও আছেন। টিভিতে প্রিয় সিরিয়াল চলছে তাদের, না দেখলে হয়?
সুখ কয়েক সিঁড়ি পর করতেই কোত্থেকে বর্ণ ছুটে এলো। মনে হচ্ছিল এতক্ষণ তাকে বাগে পাওয়ার প্রতীক্ষায় বসেছিল। আজকাল সীমাহীন অবাধ্য হয়েছিস দেখছি। কথা শুনছিস না আমার? সেটা স্যার, বুকের কি হাল করেছিস? উঁকি মেরে দেখেছিস একবার? আমি তো ভয়ে আছি বিড়ালিনীর আঁচড়ে কোথাও ইনফেকশন না হয়ে যায়। সুখ অসন্তুষ্ট মিশ্রিত ক্ষিপ্ত চোখে সে দ্রুত পা চালালো অগ্রভাগে। খুব বুঝতে পেরেছে তাকে রাগিয়ে দিতে ওত পেতে আছে লোকটা। বর্ণ নিজের হাঁটার গতি বাড়িয়ে সুখের পাশাপাশি চলতে লাগে। স্ক্রিন অফ করে ঠোঁটে ঠোঁট চেপে ফোন থেকে নজর সরিয়ে ভুরু গুটিয়ে বলল, ধর, এই আঁচড়ের জের ধরে ঘুমের ঘোরে বড়সড় একটা অঘটন ঘটে গেল। আম্মুকে কি জবাব দিবি তখন? শুনেছি আজব প্রাণীদের আঁচড়ের প্রতিক্রিয়ায় কেউ কেউ পাগল হয়ে যায়। আমার যদি তেমন কিছু হয়? সুখ আর সহ্য করতে পারছে না এসব আজব বার্তা। দ্রুত কদমে এগোতে লাগলো সে। মনে হচ্ছে দৌড়াচ্ছে। বর্ণর গতি কমে আসে। নিশ্চল চোখে ঘাড়ে হাত বুলিয়ে নিজের কাজে নিজেই খানিকটা অবাক হলো। রাতের ডিনার শেষে কোনো দিকে না চেয়ে সে নিজ কক্ষের অভিমুখে হাঁটা ধরে সব সময়। আজ নিয়ম ভেঙে সে কি অপেক্ষা করছিল ফুলের? তার সাথে কথা বলতে? কথার তালে কিসব আজগুবি কথা বলে দিল, ধ্যানেই ছিল না তখন। সুখ সেকেন্ড ফ্লোরে উঠে থামল। বর্ণ এখন আর পিছু আসছে না। এক নজর পিছু চেয়ে পুনরায় সামনে ছুটল সুখ। মায়া বাড়িয়ে কি লাভ? আইজা বিস্ময়, আতঙ্ক কাটাতে পারছে না কিছুতেই। এই প্রথম শিকদার বাড়ির দোরগোড়ায় পুলিশের আগমন ঘটল, তাও কার খোঁজে? বর্ণ। সময়টা সকাল 8:30। নুরাকে রামসার হাতে ধরে স্কুলে পাঠিয়ে সবাই ড্রয়িং রুমে বসেছিলেন রুবাইয়াত এবং হানিফা বেগমের সাথে। তখনই বাড়ির নাম্বারের গার্ড আতিফ ফোন করে জানালো গেইটে পুলিশ ফোর্স এসেছে। বর্ণর মাঝে কোনো ভাবাবেগ দেখা দেয়নি তখন। সে যেন পূর্ব থেকে অবগত ছিল। মাহিরকে ইশারায় কিছু একটা বলে পুলিশের সাথে সাথে হেলে দুলে গাড়িতে উঠেছে। মনে হচ্ছে থানাতে নয়, বরং দর্শকের সামনে কোনো কনসার্ট পারফরমেন্স করতে যাচ্ছে বলা বাহুল্য। বর্ণ সম্মান রক্ষার্থে পুলিশ সিভিল ড্রেসে এসেছে। এই মিডিয়ার জগতে পান থেকে চুন খসলেই ব্রেকিং নিউজ করে দিতে দুবার ভাববে না। শত যাচাই করে বা কজন? আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি পুলিশ কমিশনার জুবায়ের। চোখে মুখে খুশির ধারা উপসে পড়ছে তার। বর্ণর সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছে। ভদ্রলোক নাকি তার বিশাল বড় ভক্ত। দেখা করে সেলফি নিতে চেয়েছিল বার কয়েক, কিন্তু দর্শকের ভিড়ে বর্ণর কাছাকাছি পৌঁছা দুষ্কর ছিল। বর্ণ নিঃশব্দে ঠোঁট এলিয়ে হাসল। কমিশনারের সাথে কয়েকটা সেলফিও নিল। খানিক পর এএসপি ইয়াস আদ্রিতের আগমন ঘটলে সকল অফিসার অবিলম্বে দাঁড়িয়ে কপালে হাত ঠুকে স্যালুট জানায়। বর্ণ তখন পায়ে পা তুলে আয়েশি ভঙ্গিতে যথাস্থানে বসে। রূপম খুনের ব্যাপারে সাক্ষ্য লাগত বর্ণর। যেহেতু রূপমের বহিষ্কারের দিন বর্ণ সেখানে সশরীরে উপস্থিত ছিল এবং তারই পরিবারের এক মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল স্যার। বর্ণর পাশাপাশি সুখের মুখখানি নিঃসৃত বাণীও চাইছিল আসফিয়ার। বর্ণ ঠান্ডা গলায় যেন হুমকি দিল, আজকের পর থেকে সে এবং তার পরিবারের কোনো সদস্য কোনোভাবেই রূপম হত্যার কেসের সাথে ইনভলভ হবে না। অফিসরাও যেন তাদের ভুলে যায়। এটা এক প্রকার তার জন্য মানহানি। প্রথমবার হাসি মুখে স্বেচ্ছায় তাদের সাথে চলে এলেও দ্বিতীয়বার ছাড় দেবে না। এএসপি ইয়াস আদ্রিত জোরপূর্বক হেসে মুখের অভ্যন্তরে দাঁতে দাঁত নিষ্পেষিত করে সব শুনেছে। মাথার ভেতর ঝড় পাকিয়ে যাচ্ছিল। রূপমের লাশের ওই পার্সেল ছাড়া কোনো এভিডেন্স নেই খুনি পর্যন্ত পৌঁছার। পার্সেল নামক সেই কফিন থেকেও কোনো ক্লু পাওয়া যায়নি। ভবিষ্যতে আদৌ খুনি শনাক্ত করা সম্ভব হবে কি না জানা নেই। যতক্ষণ সেখানে ছিল বর্ণর অধর জুড়ে বাঁকা হাসির রেখা কিঞ্চিতও কমেনি। রুমালে ঢাকা মুখশ্রীতে তখন চোখ দুটো দেখা যাচ্ছিল কেবল। বাহিরে পা রাখতেই হাত মুঠো বদ্ধ হয়ে চোয়াল শক্ত হয়ে আসে আপনা আপনি। কাল সে দোসর চোখের গহীনে নিষ্ঠুর হিংস্রতা
মাহির বাইক নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। বর্ণকে চক্ষু গোচর হতেই এগিয়ে আসে। বর্ণ হঠাৎ অগ্নি চক্ষু নিয়ে তেড়ে আসতে ভড়কে গেল মাহির। 2 কদম পিছিয়ে হড়বড় করে বলল ভীত গলায়, আমি কিছু করিনি ভাই। চোয়াল খিচে চোখ বুঝে ভুরু রেখার উপর তর্জনী ঘষে বর্ণ। নিজেকে সংযত করার এটাই প্রচেষ্টা। চোখ খুলে দৃঢ় অথচ রূঢ় স্বরে বলে উঠল, ভাষায়, সরে আয়। মাহির তাই করে। বাইক ছেড়ে খানিক দূরে সরে আসে। বর্ণ বিলম্ব না করে উঠে বসল। পরপর হেলমেট পরে ভো ভো শব্দ তুলে উড়ে বেরিয়ে গেল গেট পেরিয়ে। হতভম্বে দাঁড়িয়ে মাহির সেকেন্ড কয়েক পর চেঁচিয়ে উঠল, ভাই আমি এখানে। বর্ণ শুনতে পেয়েছে তার হতাশ মিশ্রিত বাক্য। সে তো ততক্ষণে চোখের আড়ালে। মাহির দীর্ঘশ্বাস ছাড়ে। এভাবেই চলছে জীবন। তবে বর্ণকে সে বড় ভাইয়ের মতোই ভালোবাসে সর্বদা। তার জন্য জীবন দিতেও দুবার ভাবে না। আজ সে এখানে দাঁড়িয়ে আছে, দম ভরে শ্বাস নিতে পারছে, শুধুমাত্র বর্ণর জন্যই, নয়তো কবেই আকাশের মেহমান হয়ে যেত। আজ থেকে 3 বছর আগের কথা। হসপিটালের বেডে শায়িত ছিল মাহির। 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, প্রতিস্থাপন করতে হবে। মধ্যবিত্ত পরিবারের বাবার টাকাতে সংসার চলে। 3 ভাই বোনের মাঝে সেই সবার বড়। তখন সে ভার্সিটির গণ্ডিটাও পেরোয়নি। বাড়ি গিয়ে টিউশনি করে কত টাকায় বা আয় করত। তাকে সুস্থ করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার সামর্থ্য বাবার ছিল না। কিন্তু কেউ হাল ছেড়ে দিতে নারাজ। মায়ের বিয়ের গহনা বিক্রি করে দিল মাহিরের নিষেধ অমান্য করে, যা তিনি পরম যত্নে দীর্ঘ বছর আগলে রেখেছে। কোনো মায়ের কাছে নিশ্চয়ই সন্তানের জীবনের চেয়ে এই সামান্য গহনার প্রয়োজন বেশি হবে না। বাস্তবতা বড্ড নিষ্ঠুর। মধ্যবিত্ত অথবা গরিবের জন্য তো আরও দুর্বিষহ। প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ ধার দিতে নারাজ। মাহিরের মতো তাদেরও বিশ্বাস ছিল সে আর বেঁচে ফিরবে না ওই পথ থেকে। মৃত্যুই শেষ পরিণতি। শুধু শুধু টাকা নষ্ট। ছেলেকে হারিয়ে ধার নেওয়া টাকা আর ফেরত দিতে ইতিউতি করতে পারে, এই ভয়ে সবাই সাহায্যের বদলে নিজেদের অভাবের কাহিনী পাঠ করে শোনাত। আজ মাহির সম্পূর্ণ সুস্থ সবল ও স্বাভাবিক। সেদিন বর্ণের পাশে দাঁড়িয়েছিল তাদের ভেঙে পড়া পরিবারের। চিকিৎসার সমস্ত টাকা নিজে বহন করেছে। এই ঋণ কি দিয়ে শোধ করা যায়? বর্ণ ফেরার পর থেকে উদ্বিগ্ন চিত্তে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে আইজা। ভদ্রমহিলা ভয় পেয়েছিলেন পুলিশ দেখে। তার চেয়ে বেশি ভয় পেয়েছেন কোথাও ছেলের প্রেস্টিজে আঘাত আসবে না তো। বর্ণ আশ্বস্ত করেছে তেমন কোনো ব্যাপার নয়। ব্যাস অল্প স্বল্প একটু প্রয়োজন ছিল তাকে ওই পুলিশদের। হানিফা বেগম এহেন সংবাদে গদগদ করে উঠল, সত্যি বলেছ দাদু ভাই? পুলিশ গো, তোমার সাহায্য দরকার ছিল, তোমার কাছে আইছে তারা? বর্ণ ড্রয়িং রুম বেরিয়ে যাচ্ছিল। দাদুর কথায় ছন্দ হেসে পিছু ঘুরল। পরপরই দুদিকে হাত প্রসারিত করে কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে সায় জানালো, বুঝালো ওনার কথাই সঠিক। বৃদ্ধা আরও পেয়ে বসে। রুবাইয়াতকে শুনিয়ে গর্বের সহিত বলে, দেখছো আমার নাতির কাছে হাত পাততে স্বয়ং পুলিশ অফিসাররা আইছিল, কত মান্য করে তারে। সুখ তখন গার্ডেনে বসেছিল বই হাতে। ওই 4 দেয়ালের থেকে বেশি খোলা আকাশের নিচের প্রকৃতির মৃদু হাওয়া পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। বর্ণকে ফিরতেও দেখেছে। বাড়ি প্রবেশের পূর্বে এক ঝলক তার দিকে চেয়েছিল। চোখাচোখি হওয়ার আগেই নজর সরিয়ে নিয়েছে সুখ। পাছে যদি পা উল্টো চালিয়ে তার কাছে উড়ে এসে নির্লজ্জের মতো অহংয়ের সাথে বলে বসে, তুই এখানে বসে গেটের কি তাকিয়েছিলি? এর মানে আমার জন্য ওয়েট করছিলি? আই অ্যাম রাইট? এমন কথাগুলো আগে বর্ণর মুখে শোনা দিনের আকাশে চাঁদ দেখার মতো হলেও এই বর্ণ বেশ দম্ভ নিয়ে বলতে পারে। তা গত কয়েকদিনে বেশ ভালো করেই বুঝে নিয়েছে সুখ। সে যে ভালোবাসে তা ওই উজবুক রকস্টার জানতে পেরেছে যে কেন যে সেদিন জাতমান ভুলে মনের কথা তুলে ধরলাম। বাড়িতে পুলিশ আগামনী বার্তা আজাদ শিকদারে পৌঁছে দিয়েছিল আইজা।
তিনি চটজলদি ছেলের নম্বরে ডায়াল করেন। তৎক্ষণাৎ বর্ণ সে সময় থানায় ছিল বিধায় রিসিভ করেনি। রুমে পৌঁছে ল্যাপটপ সামনে নিয়ে ভদ্রলোককে কল ব্যাক করে বর্ণ। এমনিতেই প্রথমে কল তুলেনি, তার উপর যদি কল ব্যাক না করা হয় সেই চিরপরিচিত বাক্যটি আবার শুনতে হবে। এতটা অধঃপতন হয়েছে তোমার? খুব বড় হয়ে গিয়েছো, এখন বাবাকে আর চোখে পড়ে না, না? রিং পড়ার সাথে সাথে আজাদ শিকদার কল তোলেন, যেন বর্ণর কলের অপেক্ষাতেই বসেছিলেন। মুখের ভাষা গম্ভীর। বর্ণ দু চার কথা বলে ফোন রেখে দিল টি টেবিলে। বাস পাখির ন্যায় তীর্যক নজর পূর্ব থেকে স্থির ছিল ল্যাপটপে। আজাদ ফিরেছেন শিকদার নিবাসে, মাঝপথেই আছেন। বাতাসের সাথে খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। ক্ষণে ক্ষণে মৃদুমন্দ চিৎকার চেঁচামেচি। সুখের মন টিকছে না গার্ডেনে। দোলনা ছেড়ে উঠে খানিক দূরে শিউলি গাছের গোড়ায় গিয়ে উকি দিল। অদূরে স্থপিত সুইমিং পুলের ওপাশে খালি জায়গায় নূরা অভ্র ফুটবল ছোড়াছুড়ি খেলছে। অভ্র সময় সময় বল না ছেড়ে অদ্ভুত কায়দায় পায়ের পাতায় ঘুরাচ্ছে, আর নূরা তার পেছনের টি শার্ট টেনে ধরে বল নেয়ার চেষ্টা চালাচ্ছে। ব্যর্থ হয়ে আবার মেকি কান্নার ভান ধরে, তা আবার কোমল হাতে আঘাত হানছে, অথবা অভ্রর আগে পিছে ছুটছে। খানিক বাদে সাহস্য যোগ দিল তুফাও। তিনজন ত্রিকোণ আকৃতি দাঁড়িয়ে একে অপরকে বল ছুড়ছে। সুখ আর থাকতে পারল না, বই হাতে নিয়ে এগিয়ে এলো সেদিকে। ঠোঁটের কোণে অল্প বিস্তার হাসি। কালো পোশাকধারী আতিফ এবং আসলাম দুই গার্ড সটান দাঁড়িয়ে আছে বাড়ির ভেতরে প্রবেশের মূল দরজায়। সুখ এস্ত গিয়ে হাতের মোটা বইখানা আতিফের কাছে জমা রেখে চলে এলো নুরাদের কাছে। শিকদার বাড়ির চার রত্ন কি করছে? মাহিরের আগমনে খেলা স্থগিত হলো। অভ্র কিছু বলতে চাইছিল, তার আগেই নূরা উচ্ছ্বাস গলায় বলল, মাহির, তুমিও এসো, অনেক মজা করছি আমরা। গোল কতবার খেলি আমার কাছ থেকে সেটাও এক্সপ্লেন কর। অভ্রর ঠোঁটে দুষ্ট হাসি। তার কথায় ঠোঁট টিপে হাসলো বাকিরাও। নূরা ছোট ছোট চোখে তাকায় অভ্রর মুখশ্রী পানে। অতঃপর পায়ে পাড়া দিয়ে ক্ষিপ্র স্বরে বলল, দাদুর মতো চিট করে ভাদ্র মাসের কুত্তর মতো আমার পিছু পিছু ঘুরিয়ে এখন গাল এলিয়ে হাসছো? সেই মনেও। অচিরেই মাহিরের জিভ চলে এলো দাঁতের ফাঁকে। জিভ কেটে পরপর ঠোঁটে ঠোঁট গুজে মৃদু হাসল সে। একবার বেখেয়ালে চোখাচোখি হয় তুফার সাথে। রমণী বোধহয় তার দিকে তাকিয়েছিল। সে তাকাতেই লজ্জা মিশ্রিত হেসে নজর সরিয়ে নেয়। মাহির তপ্ত শ্বাস পেল। গত কয়েকদিন সে অনেক ভেবেছে তুফাকে এখানেই থামাতে হবে, নয়তো পরিণতিতে যা হবে তার জন্য নিজের কাছে নিজেই অপরাধী হয়ে থাকতে হবে। অভ্রর চোয়াল ঝুলে এলো। থমথমে মুখে চোখ পাকিয়ে চেয়ে থাকা সুখের দিকে এক পলক তাকিয়ে নূরার মাথায় ঠাস করে গাঁটটা লাগিয়ে বলে, হোয়াট ইজ ভাদ্র মাসের কুত্তা? এসব কে শেখায় তোকে? দাদুই এটা বলে। কেন, শুনতে ভালো লাগেনি? হ্যাঁ, বুড়ির মুখের ভাষা এক জাতা, আর তুই বুড়ির কাছে কাছে থেকে তৈরি হচ্ছিস তার লাইট ভার্সন। তেঁতুল পাতায় খাপের খাপ এঁটে যাবি দুজন, কোনো সন্দেহ নেই। এহেন অপমানমূলক বক্তব্য শুনে নূরা চতুর নেত্রে সকলের পরখ করে নিল। প্রথমে নজর দিল সুখের দিকে। হাতের উল্টো পিঠে অধরজোড়া লুকিয়ে রেখেছে সে। হাসছে কিনা ঠাহর করা যাচ্ছে না, তবে আখিদ্বয় জ্বলজ্বল, দ্যুতি ছড়াচ্ছে। তুফা অভ্রকে সায় দিয়ে মিটিমিটি হাসছে, আর মাহির বুকে দু হাত গুজে সভ্য হয়ে দাঁড়িয়ে।